ম্যাক্সিমাম অনেকে ফেল করছে, ডাইরেক্ট ফেল 10, 12, 8, 6 এই নাম্বারটাও উল্লেখযোগ্য অবশ্য। তারা হচ্ছে যারা বানিয়ে এসেছে, অর্থাৎ যে কোনো রিডিং ম্যাটেরিয়াল কনসাল্ট করে নাই, ক্লাস করে নাই, অথবা ক্লাস করলেও সে পরীক্ষার হলে যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনগুলো বানিয়ে লেখা যায়, আগে যেগুলো কিছু নিয়ে লেখা যায় ওরা বানিয়ে লিখছে, মোটামোটা কাদা বানাইছে এবং এক্সট্রা পেজ দিছে। তো যত বেশি লিখছে তত কম নম্বর পেয়েছে, যত বেশি মনের মাধ্যমে বেশি, যত বেশি ক্রিয়েটিভিটি লাগিয়েছে তত কম নম্বর পেয়েছে, তত আমি বিরক্ত হয়েছি। সুতরাং বেশি লেখা, আজগুবি লেখা, বানিয়ে লেখার কোনো সুযোগ আমার করছে না। আমি খুব নির্দয়ভাবে শুরু করি 12.5 মিটার কোশ্চেন মার্কস কিন্তু নির্দয়ভাবে যেতে দিই এবং যেভাবে লিখছি 12 মধ্যে 90% মার্কস দেওয়ার সমস্যা অনেকে দিয়েছে, 88% নাম্বার হয়েছে, 89% নাম্বার হয়েছে। সো ইট ইজ, যেটা আমার সাজেশন সেটা হচ্ছে ফর ইউ আর প্রেজেন্ট হিয়ার টুডে, do not write creatively. I am not saying you literature. So the reading material গুলো আমি দিব, যে লেকচার গুলো আমি এখানে দিচ্ছি, যে রেসপন্স পেপার ইউ আর সাবমিটিং, যে আর্টিকেল গুলো প্রোভাইড করা হচ্ছে, কোশ্চেন হবে সে আর্টিকেল। আমি এমন কোনো কোশ্চেন করি না যেটা আমি ক্লাসে পড়াই, এমন কোনো কোশ্চেন করি না যেটার উপর আমি আর্টিকেল প্রোভাইড করি না, যেটার উপর ক্লাসে আলোচনা হয়। সুতরাং যখন আমি কোনো একটা টপিকের উপরে কোশ্চেন করব ফাইনাল পরীক্ষায়, আমি লেজিটিমেটলি এক্সপেক্ট করব যে টপিকটা তোমরা পরিচিত হতে পারে, টপিকটা নিয়ে বাংলাদেশে অনেক পত্র-পত্রিকা লেখা থাকতে পারে, অনেক রকম মতামত থাকতে পারে। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে ইফটি একটা কমন জিনিস, না বাংলাদেশে লিগ্যাল এডুকেশন অনেক রকম মতামত থাকতে পারে, বা আইনজীবীদের বা বিরোধী দলের প্রধান জাজদের শৃঙ্খলা, তো জাজদের কিভাবে ডিসিপ্লিন মেইনটেইন করা যায় বা তাদের কোড অফ কন্ডাক্ট কি হবে, কিছু দেখলো কমন সেন্স দেখো লেখা যায় যে যারা সবাই আলোচনা করবে, কেউ ঘুষ খাবে না, ঠিকমতো অফিস করবে। আমি এগুলো শুনতে চাই না, কিন্তু আমি জানি যে কেউ জানে। তোমার কাছে আমি যেটা জানতে চাইছি, জাজদের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে স্পেসিফিক ল আছে, সে ল নাম সে লয়ের নির্দিষ্ট সেকশন আছে, এই সেকশনের মধ্যে প্রতিটা সেকশন ধরে ধরে জাজদের কি করতে পারবে কি করতে পারবে না সেটা বলা আছে। জাজরা কি করতে পারবে কি করতে পারবে না এর জন্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ডিরেকশন আছে, সেই ডিরেকশনগুলো আমি ক্লাসে আমার স্লাইডেও আছে, সেগুলো আমি রিডিং ম্যাটেরিয়াল হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, তোমাদের দিয়েছি, তোমাদের হয়তো এখন দিনে দিই। বা বাংলাদেশের ল মেকিং প্রসেস কিভাবে আইন হয়, অথবা আমরা যদি বলি যে আদালতের ভাষা বাংলা হওয়া উচিত কিনা, অথবা সর্বস্তরে বাংলা আইনের ভাষা বাংলা হওয়া উচিত, অথবা আইনের ভাষা ইংরেজি হওয়ার কারণে কি কি চ্যালেঞ্জ আছে। ফর এক্সাম্পল দিস ইজ দ্য কোশ্চেন, এবার এই প্রশ্নটি এখানে একটা বিবিএ স্টুডেন্ট আনসার করতে পারবে, অবশ্যই আমি তোমার কাছ থেকে তো অ্যানসার এক্সপেক্ট করতেছি। আমি এক্সপেক্ট করতেছি এটা নিয়ে 1987 সালে যে বাংলা ভাষার প্রচলন আইনটা আছে, সেই আইনের মধ্যে কি বলছে, সেই আইনের স্পেসিফিক সেকশন আমি তোমার কাছে চাই, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে তোমার গ্রামাটিক্যাল প্রবলেমস করেছি, এবং গ্রামাটিক্যাল মিস্টেকস হতে পারে, তোমার কমিউনিকেশনের দুর্বলতা থাকতে পারে, এগুলো আমি কনসিডার করি। এগুলো আমি নেগেটিভলি ব্রেক করি। আমি যেটা দেখি যে ওই আইনটার বিধানগুলো তোমার জানা আছে, ওই আইনটাকে কনসাল্ট করছো, তুমি ওই আইনটার বিধানগুলো তো উল্লেখ করছো কিনা। আমি তোমার গ্রামাটিক্যাল মিস্টেক কারেকশন করার জন্য খাতা দেখতেছি, আমি দেখতেছি তোমার কনসেপ্ট আছে কিনা। এখন অনেকের ক্ষেত্রে যারা ফেল করছে, যারা খুব লো মার্কস পাইছে, তাদের প্রবণতা হচ্ছে তারা অসম্ভব সুন্দর ইংরেজিতে লিখছে, কারণ যারা এখানে করতে হয় আমি জানি যে দে হ্যাভ ভেরি গুড ব্যাকগ্রাউন্ড ইন ইংলিশ, তারা ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে আসছে, 12 বছর ইংরেজি কোর্সে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পরীক্ষায় এখানে আসছে। সুতরাং আমি তোমার ইংলিশের চমৎকারিত্ব দিয়ে আমাকে কনভিন্স করা যাবে, বানিয়ে লিখে তোমার মতো যুক্তি দিলে ন, যত ভালো যুক্তি হোক আমি তোমার যুক্তি শুনতে চাই, আমি আইনের যুক্তি শুনতে চাইছি, যে যুক্তিটা আমি ক্লাসে ডিসকাস করছি, যে যুক্তিটা আমি তোমাকে ম্যাটেরিয়াল হিসেবে দিচ্ছি, যে যুক্তিটা আইনের ভিতরে আছে। এরকম প্রায় more than 20 students got failed, যারা একদম ফেল 12 বছর ধরে পড়ানো হয়েছে। কেন হয়েছে আমি একদম নির্ধারিত অনেক সুন্দর লিখছি, এটা হয়তো অন্য কোনো সাবজেক্টে হলে অথবা আমি ছাড়া অন্য কোনো টিচার হলে হয়তো তাকে মার্কস দিই, এত ভালো লিখছি। আমি তো ভালো লিখতে চাই না, আমি চাই এটা, তাহলে এটা আমি
কেন এই জায়গায় আমি নির্দয় কারণ এটা আমি নিজেকে চিটেড ফিল করি কারণ তুমি তোমার লেখার ক্ষমতা যদি বানানে লিখো তাহলে আমি এত ক্লাস কেন নিলাম আমি এগুলো কেন পড়াইলাম কেন রিডিং নোটস দিলাম কেন রেসপন্স পেপার দিলাম ইটস নট দ্যাট আমি তোমাকে মেটেরিয়ালগুলো কেন প্রোভাইড করলাম কেন তোমাকে মেটেরিয়ালগুলোকে আমি কোর্স করার জন্য বাধ্য করলাম কেন তোমাকে রেসপন্স পেপার সাবমিট করা লাগবে তাহলে যারা রেসপন্স পেপার কষ্ট করে সাবমিট করলো যারা কষ্ট করে রাত জেগে আইনটা পড়লো ডেডলাইন মিট করে কষ্ট করে রেসপন্স পেপার দিল আর তুমি পড়লা না তুমি দেখে নিতে পারো বানায় লেখার ক্ষমতা সবারই আছে এটা তো উদ্দীপক দিলাম সৃজনশীল প্রশ্ন না যেভাবে তোমরা পড়ে আসছো আগে সৃজনশীল হওয়ার সুযোগ নাই লর মধ্যে সৃজনশীলতা এলাও কতদূর পর্যন্ত যতটুকু ইউ আর আন্ডার দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ল সুতরাং আমার একটা আপিল থাকবে যারা ভালো করতে চাও প্লিজ এটাকে আমরা বলি যে টু দ্য পয়েন্ট বি টু দ্য পয়েন্ট স্পেস অবলিক অনেকেই আছে যে 20 পৃষ্ঠা লিখছে একটা আইসে এক কষ্ট করে লিখছে এক কেউ আছে একটা প্রশ্ন করতে 3 পেজ লিখছে দিছে একা বিকজ ওখানে কিওয়ার্ডস গুলো আছে আমি জানি সে কম লিখছে কিন্তু তার বিষয়ে মাথার মধ্যে এগুলো আছে সে এটা জানছে সে তার কিওয়ার্ডস দেখে তার পয়েন্টস গুলো দেখে আমি বুঝতে পারতেছি যে সে এই গ্রুপ রিডিং ম্যাটেরিয়াল গুলো সে কনসাল্ট করছে সুতরাং তুমি কি ল্যাঙ্গুয়েজে লিখছো কি লিখছো তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে লিখছো তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি লিখছো আমি বিষয়টা বুঝতে পারলাম সো ইটস আমি জানি না অন্যান্য টিচারদের এক এক টিচারের টিচিং এবং গ্রেডিং মেথডোলজি এক এক রকমের হয় আমি এটা ফলো করি ইন অল মাই কোর্সেস সো তোমাদের সাথে আমার আরো দেখা হবে ডোন্ট ডু দিস ওকে দ্বিতীয়ত প্রশ্ন ফুল আনসার করতে হবে অনেকেই দেখা যাচ্ছে কি একটা প্রশ্ন খুবই ভালো আনসার করছে প্রথম চারটা প্রশ্ন খুবই ভালো আনসার পরেরগুলো বুঝার উপায় নেই এটা ভালো করে একটা বড় বিষয় হলো ফুল আনসার করা এবং ইকুয়াল লেংথ আনসার করা ইকুয়ালি আনসার করা প্রথম থেকে শেষ এবং এই জন্য টাইম ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট আমরা নরমালি আমাদের ডিফেন্স সাইকোলজি হচ্ছে যখন আমরা একটা কোশ্চেন পাই সেই কোশ্চেনের মধ্যে যে কোশ্চেন আমি সবচেয়ে ভালো পারি ওটা আমি প্রথমে লিখি এরপর দ্বিতীয়টা লিখি তাই এবং যেহেতু প্রথমটা ভালো পারি আমার মনে হয় যে যা কিছু শিখছি যা কিছু মাথার ভিতরে আছে সব কিছু দিয়ে দিই তো যতই তুমি দাও আমি তো 12 বাইরে তোমাকে ইভালুয়েট করতে পারবো না তো কারণ মধ্যে এক ক্লাস আমরা 10 দিলাম 10.5 দিলাম 11 দিলাম আর একটা প্রশ্ন সেটা তো মার্কস 12.5 তুমি যদি সেটা খুবই খারাপ ভাবে লিখো বা এটা অর্ধেক লিখো একটা প্রশ্ন এখন যা লিখলাম বড় প্রশ্ন লিখলে 20 মিনিট 15 মিনিট তাহলে তোমার নাম্বারটা এভারেজ হবে এবং এভারেজ যখন হবে আলটিমেটলি ইউ উইল নট গেট এ গুড গ্রেড এজন্য আমার পরামর্শ হচ্ছে প্রথমে চেষ্টা করতে ফুল আনসার করা টাইমটাকে ডিস্ট্রিবিউট করা এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তোমাদের যদি 4 ঘন্টা সময় প্রতিটা প্রশ্নের জন্য 25 মিনিটস করা দরকার তাহলে কত মিনিট হয় 100 মিনিটস আমাদের পরীক্ষা কয় ঘন্টা 4 ঘন্টা তাহলে 120 মিনিট থাকে তোমার হাতে আছে 120 মিনিটস আর তোমার এর থাকতেছে কয় ঘন্টা 140 তোমার হাতে আরো 20 মিনিট সময় এক্সট্রা আছে 120 আমার হিসাব হচ্ছে প্রশ্নের জন্য আধা ঘন্টা হলে ঠিক আছে কত হয় 240 তারপর আমার এখানে ছিল 25 মিনিটে কত হয় 200 মিনিট হয় এটাকে 20 মিনিট তো নাও নট মোর দ্যান 20 or 30 তে যাওয়া যাবে 20 গ্রামের ভিতর থেকে শেষ করতে হবে তাহলে এটা যদি ABC থাকে তাহলে ওই যদি ভাগ করে দিতে হবে 25 মিনিট ভাগ করে দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন অর্গানাইজ হতে হবে অর্থাৎ যদি দুটো সেকশনস থাকে A এবং B তাহলে দেখতে হবে যে ডান পাশে এটার জন্য আলাদা মার্কিং দেওয়া আছে নাকি অল কোশ্চেনস আর ইকুয়াল তাহলে সেই ক্ষেত্রে A এর জন্য যেভাবে সময় মনোযোগ বরাদ্দ রাখতে হবে B এর জন্য একই রকম বরাদ্দ রাখতে হবে অর্থাৎ একই দিকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে A দেখেন কি লিখছে একটু B লিখছে 2
তাহলে কমন দুটোই সমান মার্কস, সমান মার্কসের ক্ষেত্রে তুমি যদি একটু লিখো বা এটা কম্প্রিহেনসিভ না হয়, পুরোটা আনসার যদি না আসে, তাহলে ওই জায়গায় থেকে মার্কসটা কমে যাবে। আবার অনেকে দেখা যাচ্ছে যে কোশ্চেন নাম্বার 1 এর এ লিখছে, এরপরে সে কোশ্চেন নাম্বার 2 তে চলে গেছে, মাঝখানে অন্যান্য প্রশ্ন চলে আসছে, তারপর ওখানে লিখে দিচ্ছে এত নম্বর বিষয় দেখুন। destructive and destructive দুইটাই। সুতরাং কনজিকিউটিভলি লেখার চেষ্টা করতে হবে। আমি যখন যে প্রশ্নটা অ্যাটেম্প করব সেটা যেন প্রত্যেকটা পার্ট কনজিকিউটিভলি যেন আমি আনসার। এটা দুই নাম্বার হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম অনেকে কোশ্চেন সে নাম্বার কত নাম্বার কোশ্চেন আনসার সেটা বোঝা যায়, সেটা ভিজিবল হতে হবে, স্পষ্ট করে লিখতে হবে আনসার টু দা কোশ্চেন নাম্বার 2 দিতে হবে পেজের উপরে। এটা যদি পেজ হয় তাহলে পেজের উপরে সেটা থাকে 2 এ শেষ হয়ে গেছে, আবার নতুন করে বি শুধু বি লিখতে হবে। এটা কিসের 2 বি 3 কি আমি জানি না, তাহলে আমাকে আবার কোশ্চেন গেটে দেখা যাচ্ছে যে তুমি কিসের বি লিখছো, সো এটা ডিস্ট্রাক্ট। তাহলে পরে আবার দিতে হবে আনসার টু কোশ্চেন নাম্বার 2। তারপর আমি বলেছিলাম যে তোমার এখানে লেখা শেষ হয়ে গেছে, তোমার লেখা ফর এক্সাম্পল এই পেজের মধ্যে যে পেজে আছে, এই পেজের মধ্যে কি তোমার যদি মনে হয় যে এটা এইটুকু পর্যন্ত আসবে, লাস্ট পর্যন্ত আসবে না, তাহলে দুটো উপায়। একটা হচ্ছে যে এটা ক্লাস পর্যন্ত নিয়ে আসা, এক্সটেন্ড করা, অথবা এটাকে আগের পেজে কি করে দাও, শেষ করে দাও। শেষের কিছু এন্ডিং মার্কস আছে, এন্ডিং মার্কস তারপরে এটা দিয়ে আমি বুঝবো যে তুমি কোশ্চেন নাম্বার 2 কে কমপ্লিট করছো। তারপরে একটা ফ্রেশ পেজ থেকে আবার 2 কি হবে শুরু হবে, পেজের মাঝখান দিয়ে 2 শুরু হবে। পেজের মাঝখান দিয়ে 2 শুরু হলে অসুবিধা যেটা সেটা হচ্ছে 2 অনেক সময় আমার বুঝের আড়ালে চলে যেতে পারে, ইন বিটুইন দ্য লাইনস এটা দেখা যায়। তাহলে এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা দেখা যাবে অনেক টিচার তোমাকে তখন কম মূল্যায়ন করবে বা হাফ মূল্যায়ন করবে, কারণ এটা ওরা চলে পড়ে। তুমি যে 2 আসলে লিখছো এটা যদি তার নাও করতে পারে, সুতরাং এটা ভিজিবল। কোশ্চেন সবসময় ভিজিবল হতে হবে, পরিষ্কারভাবে লিখতে হবে, একটা সুন্দর হওয়া ইম্পর্টেন্ট না, ক্লিন হওয়া দ্যাটস ইম্পর্টেন্ট। খুব বড় বড় করে লিখে পৃষ্ঠা ভরাট না করে, ছোট ছোট করে না লিখে যেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে লেখা থাকে। আইডিয়া 10 to 12 lines per page, এটা হলো সিস্টেম। আর অবশ্যই 10 মিনিট সময় কোশ্চেনের জন্য বরাদ্দ করতে হবে, কোশ্চেন অ্যানালিসিস করা, কোশ্চেনের জন্য প্রিপারেশন নাও। এটার জন্য তোমাকে কোশিশ করে বলছে যে বাকি সময়টা তুমি কোশ্চেনটাকে স্ক্যানিং করো। প্রথমে দেখবা যে অন্যরা লেখা শুরু করে দিচ্ছে, ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট বদার, প্রশ্ন পেলে উপরে প্রথমত দেখেই কমন সেন্সে নো হতে পারে এটা সেটা আরেকটা ভালো প্রশ্ন তোমার আরো ভালোভাবে জানা আছে, যেটা তুমি পরে পেজে দিতে আছে, অথবা তোমার মিস করে গেছো, অথবা তুমি লেখা শুরু করে দিলাম আসমানে ভুলে গেছো, তারপরে কি আছে, তাহলে এটা তোমার নার্ভাসনেস তৈরি করবে এবং কোশ্চেনকে লেখার স্ট্যান্ডার্ডকে ক্ষতিগ্রস্ত করবে। আর উপায় হচ্ছে প্ল্যান করা। প্রতিটা কোশ্চেন লেখার আগে 2 মিনিট 3 মিনিট চিন্তা করো যে আমি এই কোশ্চেনের মধ্যে কি কি আনসার করব, এখানে কোশ্চেনের মধ্যে কি কি পার্ট আছে, আর সেটা রেসপন্স করতে গিয়ে আমি কি কি পয়েন্টস আমার আনসার স্ক্রিপ্টে আমি প্রদান করব, মনে মনে সাজিয়ে ফেলা কোনটার উপরে আসবে কোনটার উপরে কি আসবে। প্রয়োজনে তোমার কোশ্চেনের মধ্যে তুমি নোট দিতে পারো, আমি এই কি পয়েন্টস গুলো এখানে আলোচনা, এই কেস রেফারেন্স গুলো আমি আনতে চাই, এই আর্গুমেন্টস গুলো আমি এখানে দিতে চাই, এই আইনের বিধানগুলো আমি উল্লেখ করতে চাই। তাহলে যেটা হবে তুমি যখন লেখা শুরু করবা, ইউ হ্যাভ ইউর প্ল্যান ইন ইউর হ্যান্ড। তারপর তুমি যখন দেখতেছো যে আমার টাইম পড়াচ্ছে, তাহলে তোমার প্ল্যান মাথার মধ্যে আছে, তাহলে তুমি এটাকে সংক্ষেপ করে ফেলতে পারবে। তুমি যদি দেখো যে তুমি অনেক স্পিডে লিখে ফেলছো, তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, তাহলে তোমার মাথার ভিতরে যেটা আছে সেটাকে তুমি কি করতে পারবে, এক্সটেন্ড করতে পারবে। সো দ্য কন্ট্রোল ইজ ইন ইউর হ্যান্ড, তোমার হাতে থাকে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে টাইম ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন স্ক্যানিং করা। 8টা কোশ্চেন তুমি সিলেক্ট করে ফেলবা আগে, যে কোন 8টা প্রশ্ন আমি সবচেয়ে ভালো পাই এবং কোনটা সবচেয়ে ভালো পাই, যেটা সবচেয়ে ভালো ওটা দিয়ে স্টার্ট করো। যেটা ভালো পারো মানে ওটা 30 মিনিট 1 ঘন্টা ধরে লেখা যাবে, নির্ধারিত হয়ে যাবে 25 শেষ স্টপ, কনক্লুশন নষ্ট হয়ে যাবে। তোমার হাত সামনে ঘড়ি আছে, তো
তুমি যখন দেখতেছো যে তুমি 15 মিনিটে চলে আসছো, তোমার আরো অনেক পয়েন্ট রয়ে গেছে প্ল্যানের মধ্যে, তাহলে তোমাকে একটু সামারাইজ 5 পয়েন্ট স্কিপ করতে হবে অথবা পয়েন্টগুলোকে কমায় নিয়ে আসতে হবে, ইলাবোরেশন করা যাবে, সংক্ষেপে নিয়ে আসতে হবে। যদি তুমি যখন তুমি 20 মিনিটে চলে আসছো, তখন তোমার কাছে কাছে কনক্লুশনের দিকে চলে যেতে হবে। যখন তুমি 25 মিনিট, তোমাকে স্টপের জন্য প্রস্তুত হতে হবে, এক্সেপ্ট না 2 মিনিট 1 মিনিট এক্সট্রা নিতে পারো ফ্রম দ্য কনক্লুশন। প্রত্যেকটা প্রশ্নের একটা ইন্ট্রোডাকশন, মেইন বডি, একটা কনক্লুশন। যে প্রশ্নের জন্য আনসার, ফর এক্সাম্পল তুমি একটা পার্ট আনসার করতেছো, আনসার কোশ্চেন নাম্বার 2a, এটার একটা ভূমিকা আছে। যে ভূমিকা মানে কি? ভূমিকা মানে হচ্ছে তুমি এই কোশ্চেনের মধ্যে, এই আনসারের মধ্যে কি আনসার করতে যাচ্ছ, কোন কোশ্চেনটাকে, কোন ইস্যুটাকে তুমি আনসার করতে যাচ্ছ, এটা হলো তোমার ভূমিকা। আমরা বলি না যে জাস্ট ট্রাই জাস্ট ফলো, ওকে, এটা তোমার আনসার। আবার কনক্লুশনে গিয়ে ইন কনক্লুশন, ইন সামারি, ইন ফাইন, লাস্টলি, এই যে কিওয়ার্ডস গুলো, এটা দিয়ে বুঝতে পারবে তোমার আনসারটা কেমন হয়েছে। তুমি এই উপরে বিষয়গুলো দুলে নিয়ে চালানে as time permits এটা কনক্লুড করো। তাহলে প্রত্যেকটা প্রশ্নই, প্রত্যেকটা সেকশনে এই সেগমেন্টে যাবে। ইন্ট্রো, মেইন বডি is divided into different paragraphs, different bullet points or numerical numbers. আমি numerical নাম্বারটা সাজেস্ট করি না, কারণ numerical নাম্বার দেওয়া মানে হচ্ছে আমি বলে ফেলছি তুমি কয়টা পয়েন্ট লিখছো। It's better you use the bullet points. নানানভাবে bullet points ইউজ করা যায়। একটা হতে পারে যে স্টার, রাইট? একটা হতে পারে বক্স, একটা হতে পারে এটা বৃত্ত, নানানভাবে। সো এগুলো হচ্ছে ভিজিবিলিটি। তারপর তুমি এখানে তোমার সাবহেডিংটা দিলা, প্যারাগ্রাফ হেডিংটা দিলা, প্যারাগ্রাফটা আমরা দিলাম যে ব্রাউনস, ফর এক্সাম্পল ব্রাউনস দিলা, এটা তুমি আন্ডারলাইন করে দিলা, অথবা অনেকে ফিজিক্যালি দিয়ে দেয়। তোমার যদি মনে হয় যে তুমি একটু টাইম তোমার এলাও করে, তোমার এই লেখার স্পিড আছে, তুমি আরেকটা কালি কলম ইউজ করতে পারবা বিভিন্ন কালারের, আর যদি সেটা সম্ভব না হয় অ্যাটলিস্ট তুমি এটাকে মার্কিং করে দিতে হবে, আলাদা করে মার্ক করে দিতে হবে, আলাদা করে মার্কস গুলো দিতে হবে, আন্ডারলাইন করতে হবে, যাতে তোমার পয়েন্টটা ভিজিবল। অনেকেই অনেক ভালো লিখছে কিন্তু ভিজিবল না, এটা বুঝতে বুঝতে দেখা লাগছে সে কি লিখছে। হ্যাঁ, এটা হয় কি গতি স্লো হয়ে যায়। সো তখন তোমার নাম্বার এটা কম্প্রোমাইজ হবে। এটা আরেকটা বিষয়, টাইম ইম্পর্টেন্ট, বা স্ট্রাকচার কিভাবে তুমি লিখতেছো, দ্যাটস ইম্পর্টেন্ট। কেস স্টাডি যদি হয় তাহলে এটার একটা সিস্টেম আছে, এটা হচ্ছে তোমাকে প্রথমে ফ্যাক্ট লেখা দরকার, ফ্যাক্ট লিখে অনেকে সময় নষ্ট করে, ডোন্ট ডু দিস। তাহলে তোমার লিখবা ইস্যু, ডিসিশন, রিজনিং। ইস্যুটা কি, কোন বিষয়টা এই কেসে তুমি সলভ করছো, তারপর হচ্ছে তোমার ডিসিশন, এই কেসে তোমার সিদ্ধান্ত, তারপর হচ্ছে তুমি যে সিদ্ধান্তে পৌঁছালা, সেই সিদ্ধান্তে পৌঁছানোর পিছনে তোমার লিগ্যাল অ্যানালাইসিস বা রিজনিং। এটা হচ্ছে যদি প্রবলেম অনেক সময় আমি দেখেন আসলে প্রবলেম আসছে কিনা, তো মুসলিম লতে আসবে, হিন্দু লতে আসবে, কন্ট্রাক্ট লতে আসবে, প্রবলেম আছে। আমার এই কোর্সটা প্রবলেম, বলে প্রবলেম আনসার করতে হবে এই অ্যাপ্রোচ। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি এটা কিভাবে লিখতেছো। ওকে, আমি এটা এক্সাম মোসার কোনো মানে সিস্টেম নেই। আচ্ছা, আমরা গত ক্লাসে জুডিশিয়াল এটা করছি মনে হয় না, শেষ করছি। আমরা কি জেন্ডারের ল এটা করছিলাম? জি স্যার। ক্লাস আমাদের ছিল যে অ্যাডভোকেটস, এই কোর্সে হাউ টু বি অ্যান অ্যাডভোকেট। না স্যার। স্যার কোড ভিজিট কবে করবেন? How to become judge? সো আমরা আজকে দেখব কতটা দেখব যে জজ কিভাবে হইতে হবে, জজ কোড অফ কন্ডাক্ট কি আইনগুলো আমি আসলে এই গত লাস্ট 1 মান্থ আমি আইন ভেরি প্র্যাকটিক্যালি দিছি, কারণ এই বিষয়টা আমাদের এখানে বেশি চলতেছে। ফার্স্ট ইয়ারের ক্লাস আছে, তারপর হচ্ছে খাতাগুলো দেখা যাচ্ছে, খাতা দেওয়া লাগবে, তারপর হচ্ছে এই ডিপার্টমেন্টের এক্সাম প্রিপারেশন। আমি যেহেতু ফার্স্ট ইয়ারের এক্সাম হয়েছিল মেম্বার, সংক্রান্ত কাজে খুবই বিজি হয়ে গেছে, তাহলে আমি
যে পরিমাণ রিপোর্ট সময় রেডিং ম্যাটেরিয়ালগুলো শেয়ার করার ক্ষেত্রে তো রেসপন্স পেপার এই ধরনের করা দরকার সেটা করতে পারি না, হোপফুলি উইল ডু ইট। এবং আমরা খুব শীঘ্রই আশা করি রমজানের আগে সম্ভব যদি না হয় তাহলে ঈদের পরে আমরা কোর্ট ভিজিটটা করব ইনশাআল্লাহ। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ অ্যান অ্যাডভোকেট? অ্যাডভোকেট এবং লয়ার এই শব্দগুলো আমরা সিনোনিমাসলি ব্যবহার করি। We synonymously use these words: lawyer, advocate, barrister, solicitor, attorney, legal practitioner, আইনজীবী। So এত রকমের শব্দ কেন? Why so much synonyms? পার্থক্য কি? একটা সাথে একটা পার্থক্য কি? সেটা আমরা একটু দেখি। যেমন অ্যাডভোকেট শব্দটা হচ্ছে লিগ্যাল টার্ম, সবাই অ্যাডভোকেট না। তাহলে অ্যাডভোকেট মানে হচ্ছে যিনি বার কাউন্সিলের এনরোলড মেম্বার। বার কাউন্সিল কি আমরা জানি, বার কাউন্সিলে আমার একটা ক্লাস হবে। বার কাউন্সিল মানে হলো আইনজীবী সমিতিদের যে সমিতি, অর্থাৎ যেই বাংলাদেশের যেই সরকারি সংস্থাটা আইনজীবীদের আচরণ নিয়ন্ত্রণ করে, আইনজীবীদের নিয়োগ, আইনজীবী হিসেবে তালিকাভুক্তি, আইনজীবীদের ডিসিপ্লিনারি ম্যাটার্স এটা রেগুলেট করে, সেটা হচ্ছে বার কাউন্সিল। বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের মধ্যে ডিফারেন্স আছে। বার অ্যাসোসিয়েশন মানে হলো আইনজীবীদের সমিতি, যেমন চট্টগ্রাম জেলা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। তার মানে হচ্ছে এই সমিতিতে চট্টগ্রামে জাজপুরে যারা প্র্যাকটিস করে, ল প্র্যাকটিস করে, যারা অ্যাডভোকেটস আছে তাদের সমিতি। পটিয়া বার অ্যাসোসিয়েশন, চকরিয়া বার অ্যাসোসিয়েশন, কক্সবাজার বার অ্যাসোসিয়েশন, হাসখালী বার অ্যাসোসিয়েশন, আইনজীবীদের সমিতি। বার কাউন্সিল মানে হলো আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা। ওকে, তো এই আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় যারা পাস করার পরে বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে যে তালিকাভুক্ত হবে, এনরোল হবে, তার একটা নাম্বার হবে, রোল করবে যে অ্যাডভোকেট এনরোল, উনি হচ্ছেন অ্যাডভোকেট। অ্যাডভোকেট হলেই যে উনি বার অ্যাসোসিয়েশনের মেম্বার হবে নট লাইক দ্যাট। আমি অ্যাডভোকেট হচ্ছি কিন্তু আমি কোনো বারে জয়েন করি না, অথচ আইনজীবী সমিতিতে আমি জয়েন নাও করতে, জয়েন না করলে আমি ওই বারে করতে পারবো না, প্র্যাকটিস করতে পারবো। আমি যে বারে এনরোল, যে বারে আমি মেম্বার হব, সেই বারে আমি প্র্যাকটিস করতে পারবো। সুতরাং আমরা বলতে পারি যে all bar members are advocates but not all advocates are bar members. অনেকেই আছে যে অ্যাডভোকেট হচ্ছে কিন্তু বার মেম্বার নাও হতে পারে, সেটা তার ইচ্ছা। আমি অ্যাডভোকেট হিসেবে এনরোল হচ্ছি, আমি বার কাউন্সিল এনরোল মেম্বার, কিন্তু আমি কোনো বাংলাদেশের কোনো বার অ্যাসোসিয়েশন আমি মেম্বার হইলাম না, এটা আমার সাথে না। তা না হলে অসুবিধা কি? না হলে যে ওই কোর্টে করতে পারবো, কোনো কোর্টে প্র্যাকটিস করতে পারবো না। যেগুলো প্র্যাকটিস করতে চাই আমি সেই বারে দিতে হবে, মেম্বার হতে হবে। এটা হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট হচ্ছে বার কাউন্সিলের যে তালিকাভুক্ত পরীক্ষায় পাস করে যে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তারপর বার অ্যাসোসিয়েশনে সে কি হবে? মেম্বার হবে। হু ইজ লয়ার? আইনজীবী। যেমন অ্যাডভোকেটের বাংলা বা বাইরে হচ্ছে আইনজীবী। আসলে অ্যাডভোকেটের বাংলা আইনজীবী, বাইরে অ্যাডভোকেটের বাংলা আইনজীবী। আইনজীবী হতে পারে যে লয়ার। লয়ার মানে কি? লয়ার মানে যে এলএলবি পাস করছে, লয়ার, ল করছে, ল গ্রাজুয়েট। ল গ্রাজুয়েট মানে যে সে অ্যাডভোকেট হবে এমন কোনো কথা নাই। বাংলাদেশে তো অনেক মানুষ আছে যারা এলএলবি পাস করছেন, অ্যাডভোকেট হতে পারে, আছে বহু মানুষ। তাহলে তারা লয়ার বাট নট অ্যাডভোকেট। ব্যারিস্টার, যদি আলাদা ক্লাস নিতে হবে, বুঝতে ব্যারিস্টার। ব্যারিস্টার হলো একটা ব্রিটিশ ডিগ্রি। বেসিক্যালি এটা ইংল্যান্ডের চারটা ইন আছে, আই ডাবল ইন মানে হলো হোটেল। আমরা ঢাকা চিটং যাওয়ার সময় দেখো প্রথমত অনেক কি আছে, হাইওয়ে ইন, এই ইন মানে হলো বার, খানা পিনা হয়। তো ইংল্যান্ডের যে চারটা ইন, যেমন বিখ্যাত হচ্ছে লিংকনস ইন, এই ইনগুলো হচ্ছে বেসিক্যালি ওখানকার ইংল্যান্ডের তখনকার সময় যখন রয়্যাল অ্যারিস্টোক্রেট যারা ক্লাস অফ পিপল, হোয়াইট ক্লাস পিপল, তাদের একটা মিলনস্থল, আড্ডাস্থল, খানা পিনার স্থল, তাদের একটা সাংস্কৃতিক কেন্দ্র। এখানে যেমন আমাদের লেডিস ক্লাব আছে, সিনিয়র্স ক্লাব আছে, মামা চিকন ক্লাব আছে, বুট ক্লাব আছে, তুলসী ক্লাব আছে, আগ্রাবাদ ক্লাব আছে। তারপরে এগুলো হচ্ছে কি রোটারি ক্লাব আছে। এগুলো হচ্ছে এলিটদের একটা সম্মেলনস্থল। ওখানে তারা যায়, একসাথে থাকে, তার মধ্যে থেকে আদার তারা ভালো খানা পিনা খায়, ভালো ফাইন ডাইন করে,
এবং নানান ওখানে মেম্বার হতে গেলে তাকে নানান এটিকেট ম্যানার্স শিখতে হয়, কারণ সে তো ওই সোসাইটি কি হবে মেম্বার হবে, যে কেউ কি ওখানে ঢুকে খাইতে পারবে না, যে কেউ ওখানে ওই সদস্যের মেম্বার হতে পারবে। যেমন অনেক সময় এই সদস্যের সাথে সরকার মধ্যে আছে যে মেম্বার না বলে সদস্য না বলে বলা হয় সভ্য। সভ্য শব্দটা ইউজ করা, সভ্য মানে হচ্ছে ওই মেম্বার হতে গেলে তোমাকে কি দিতে হবে, সভ্য হতে হবে। তাদের নিয়ম কানুন, তাদের এটিকেট ম্যানার্স এগুলোর সাথে এগুলো জানতে হবে। তো পরবর্তীতে এই ইনগুলা ইংল্যান্ডে খুবই প্রভাব বিস্তারকারী, যেহেতু তারা এলিট সোসাইটি, তারা এলিট ক্লাস। এখন বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকে, কোনো দেশ থেকে এলএলবি পাস করতে গেলে তারা ওখানে প্র্যাকটিস করতে পারে না ইংল্যান্ডে। তাকে আবার ইংল্যান্ডের দিতে হয়, ইংল্যান্ডের এলএলবি দিতে হয়, ব্রিটিশ কারিকুলামে এলএলবি নেওয়ার পরে এরপরে ওই যে ইনের তাকে মেম্বার হতে হবে। ইনের মেম্বার হওয়ার জন্য পরবর্তীতে এটা ডেভেলপ হচ্ছে যে তারা নিয়ম কানুন শেখায়, তাদের আচার আচরণ শেখায়, কোর্টে কিভাবে কথা বলতে হবে, একটা পাবলিক ফোরামে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ড্রেস করতে হবে, কিভাবে কোট করতে হবে, কিভাবে টাই দিতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে চামচ ধরতে হবে, তাকে একটা ভোকেশনাল ট্রেনিং। এই যে ভোকেশনাল ট্রেনিং এর সাথে আমাদের সন্দেশটা পরিচয় আছে নিশ্চয়ই, কারিগরি ট্রেনিং। ভোকেশনাল মানে হচ্ছে কারিগরি। সুতরাং ওই বারের মেম্বার হওয়ার জন্য তার প্রথম শর্ত হচ্ছে তার ল অথবা ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটি থেকে ল অথবা অন্য কোনো সাবজেক্টের উপরে তার একটা, যে কোনো সাবজেক্ট থেকে হতে পারে, যে কোনো সাবজেক্ট থেকে তার একটা ডিগ্রি লাগে, ইউনিভার্সিটি ডিগ্রি লাগে। এরপরে ইন যেটা করে সেটা হচ্ছে তুমি যদি ওই ইনের মেম্বার হতে চাও তাহলে তোমাকে 9 মাসের একটা কারিগরি কোর্স করতে হয়। এই কোর্সটার নাম হচ্ছে বার ভোকেশনাল কোর্স। অর্থাৎ এই কোর্সটা অফার করে কে? 9 মাসের কোর্স, বার ভোকেশনাল কোর্স, বিবিসি। বার সাথে সাথে আমাদের পরিচয় অলরেডি হয়ে গেছে। তার মানে হচ্ছে এই ইনগুলো, ইনের অনেক রকমের কাজ আছে। আমি যেটা বললাম যে এলিট সোসাইটির একটা ক্লাবে যার কাজ থাকে, তাদের একটা উদ্যোগ হচ্ছে যারা একটা সভ্য, যারা একটা মেম্বার, তাদের মধ্যে কেউ যদি কোর্টে প্র্যাকটিস করতে চায় তাহলে তাকে কিছু কারিগরি জিনিসপত্র তারা শেখাবে। সেই শেখার একটা কোর্স হচ্ছে 9 মাসের একটা কোর্স, যেটার জন্য তারা লক্ষ লক্ষ টাকা চার্জ করে, নিয়ারলি 25, মিনিমাম 25 লাখ টাকা। এখানে বার ভোকেশনাল কোর্স করার শর্ত হচ্ছে তোমার কি লাগবে? ব্রিটিশ এলএলবি অথবা ব্রিটিশ ডিগ্রি লাগবে। তো ব্রিটিশ ডিগ্রি নেওয়ার পরে তুমি যদি এই বিবিসি কোর্সটা করো, করার পরে তোমাকে ওই ইনের তারা কি করবে? মেম্বার করবে। তারপরে তোমাকে বসা মাজা করে এই বার ভোকেশনাল কোর্স করার পরে নাও ইউ আর এলিজিবল। তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, স্যার এখন বাংলাদেশের যে ভূঁইয়া একাডেমি থেকে আসতেছে আমি, তাহলে তুমি ওটার মেম্বার হয়ে যাবে। মেম্বার হলে মানে হচ্ছে তুমি এখন অন্যদের চেয়ে এলিট, এলিট সোসাইটিতে প্রবেশ করবে। বার ভোকেশনাল কোর্স। তাহলে ব্যারিস্টারি ডিগ্রি হচ্ছে মূলত এই বিবিসি। ব্যারিস্টারি আলাদা কিছু, ব্যারিস্টারি হচ্ছে মানে হচ্ছে একটা বারের ভোকেশনাল কোর্স করা, চারটা ইন আছে এবং নিউজিল্যান্ডেও আছে, অস্ট্রেলিয়াতেও আছে, এই কোর্সগুলো তারা করায়। এখন বিবিসি কোর্স করার পূর্ব শর্ত হচ্ছে তোমার কি লাগবে? ব্রিটিশ এলএলবি লাগবে। এখন ব্যারিস্টার মানে অ্যাডভোকেট। তুমি যে বার ভোকেশনাল কোর্স করার পরেও কখনো এই 9 মাসে তোমাকে 9টা ডিনার অফার করতে হবে। অর্থাৎ যারা বারের অলরেডি মেম্বার, ইনের যারা অলরেডি মেম্বার, তাদেরকে খাওয়াইতে হবে। যে খাওয়া শিখবে তুমি টাকা তোমাকে দিতে হবে, খানা পিনা খাওয়াইতে হবে, তোমার যে পরিচর্যা তারা করবে এটার জন্য টাকা পয়সা দিতে হবে। এই জন্যই ব্যারিস্টারিটা এত ব্যয়বহুল। তো ব্যারিস্টার মানে অ্যাডভোকেট, অটোমেটিক্যালি সে প্র্যাকটিস করতে পারে। ব্যারিস্টার মানে হচ্ছে সে বিবিসি কোর্স সার্টিফিকেট পেয়েছে, কিন্তু এটা তার প্রফেশনাল কোনো অ্যাক্রেডিটেশন বা সার্টিফিকেশন না, এটা কোনো একাডেমিক ডিগ্রি হলো। ফলে যেটা হবে, ব্যারিস্টার করার পর তুমি যদি বাংলাদেশে আসো প্র্যাকটিস করতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে কিন্তু আবার বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি নিজের বাইবা দিয়ে অ্যাডভোকেট হিসেবে দিতে হবে, তালিকাভুক্ত করতে হবে। ফলে আমাদের কোর্টে কোনো কাউকে ব্যারিস্টার নামে ডাকার কোনো সুযোগ নাই, এটা বেআইনি, অবৈধ। ব্যারিস্টারের আলাদা কোনো পোস্ট আমাদের আইনি কাঠামোর মধ্যে নাই। বইতে দেখি আমাদের আইনি কাঠামোর মধ্যে একমাত্র আছে কি? অ্যাডভোকেট। সুতরাং ব্যারিস্টার তো কি হতে হবে? অ্যাডভোকেট হতে হবে, পরীক্ষা
পরীক্ষা দিয়ে তাকে অ্যাডভোকেট হতে হবে। পরীক্ষা না দিলে সে লয়ার হবে, কি হবে? অ্যাডভোকেট হবে। আমি সেটা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। ওকে, এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে গেলে রেজিস্ট্রারের তো চাহিদা নেই। এটা যদি কিছু না থাকে তাহলে এত লাখ লাখ টাকা খরচ করে আমাদের কৃষকের পোলা মজদুরের পোলা নিয়ে গরু বেচে ডিম বেচে আসে কারণ হচ্ছে আমাদের অন্তর্গত আমাদের ইনহেরেন্ট ইনফিরিয়রিটি কমপ্লেক্স। কারণ আমরা এরা আমাদের প্রভু ছিল, আমরা এদের আন্ডারে ছিল, আমাদেরকে এরা নির্যাতন করতে নিপীড়ন করতে, আমাদেরকে আদানি করে রাখতো, আমাদের এগুলো আমরা আগে করছি কলোনিয়াল হিস্ট্রি। সুতরাং আমাদের জাতে ওঠার একটা সুযোগ ছিল হচ্ছে বিবিসি। যেহেতু তখন আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিলাম, বাংলাদেশ থেকে যে কোনো ব্যক্তি ওখানে গিয়ে এই কোর্সে দিতে পারত, ভর্তি হতে পারত, বিবিসি কোর্সে ভর্তি হতে পারত। তো ফলে তারা ওখানে গিয়ে আমাদের যারা বড় বড় রাজনীতিবিদ আছেন, পলিটিশিয়ান বা তাদের সন্তানরা বা ব্যবসায়ী, তারা বিদেশে গিয়ে এই ডিগ্রিটা নিয়ে আসতো। তখন নিয়ে আসলে সে তো লিঙ্কন সেটের মেম্বার হচ্ছে, তা অন্যান্য ইন্ডিয়ার মেম্বার হচ্ছে। তখন তাকে এই বিদেশি প্রভুরা সাদা চামড়া তাকে সমীহ করতো যে সে তো এখন আমাদের, সে এখন আর বাঙালি নাই, দেহে বাঙালি মনে ব্রিটিশ, কাপড় চোপড়ে ব্রিটিশ, অঙ্গভঙ্গিতে ব্রিটিশ, আচার আচরণে ব্রিটিশ, চলাফেরায় ব্রিটিশ, খাওয়া দাওয়ায় ব্রিটিশ। এখন ও খুশি মনে মনে যে আমাকে তো আর প্রাপ্ত হয়ে থাকা লাগছে, আমাকে তো আর মার্জিনালাইজড হয়ে বঞ্চিত হয়ে থাকা লাগছে না, আমি এখন এলিট সোসাইটির মেম্বার হচ্ছি। আমাদের যে আমির খানের লগান মুভিটা দেখলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারি যে হোয়াট ইজ কল আদানি। তো এটা এখন প্রশ্ন আমরা যে ব্রিটিশে তো চলে গেছে, মানে স্বাধীন দেশে 1947 চলে গেছে, এখনো কেন এত কষ্ট করে আমাদের ছেলে মেয়েরা এই পড়তেছে? এটা আমি মনে করি পুরোপুরি একটা বেহুদা কাজ। হ্যাঁ, এটা করতে পারে কি, কার জন্য এটা লাভজনক? যে মন্ত্রী ছিলেন, যে কোম্পানি অফ গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক, তার একটা শোকেস লাগবে, ছেলে বা মেয়েদের সেটা তার কোনো স্ট্রাগল নাই লাইফে, বা মন্ত্রী বা কোম্পানির বোর্ড অফ চেয়ারম্যান ডিরেক্টর ছেলে বা মেয়ে কি হবে, ডিরেক্টর হবে, বিদেশ থেকে ডিগ্রিটা নিয়ে এসে সে বাপের খেলায় বসে যাবে, বাপের কোম্পানির সে ডিরেক্টর হবে, নামের আগে রেজিস্টার থাকে, তার একটা সামাজিক সম্মান হবে, ঠিক আছে, তার জন্য ঠিক আছে, তার টাকা এটা নিয়ে কিন্তু তার টাকার কোনো সমস্যা নেই। তোমার কেন কিডনি বেঁচে আর আমার জন্য বেঁচে রেজিস্টার করতে হবে? আর রেজিস্টার তোমার কি লাভ? আর তুমি চিকেন ইন্ডাস্ট্রি থেকে এলএলএম করলা, ঢাকা ইউনিভার্সিটি থেকে এলএলএম করলা, তোমাকে যখন এই ডিগ্রিটা নিতে চাও তাহলে তোমাকে ইংল্যান্ডে যাইতে হবে, আবার এলএলএম করতে হবে 3 ইয়ার্স, তোমার এই ডিগ্রিতে ওরা 2 পয়সা দাম দিবে না, কোনো দাম নাই, তোমাকে আবার এলএলএম করতে হবে, আবার নয় এলএলএম করা মানে হচ্ছে ইংল্যান্ডে তোমার খরচ করতে হবে পাউন্ডে, এটা চা খাবা পাউন্ডে, এটা ট্যাক্সি কিনবা পাউন্ডে, থাকবা পাউন্ডে, যাই করো পাউন্ডে, তুমি কি ইনকাম পাউন্ডে করতেছো না, তোমার বাবা গরু বেচে টাকা পাঠাচ্ছে টাকায়, তুমি এটা কনভার্ট করে প্রফিট বানাচ্ছো, প্রফিট দিছো পাউন্ডে, তো লক্ষ লক্ষ টাকা তোমার 3 বছরে খরচ, এরপর তুমি 9 মাসের এই বিদেশে যেটা করলে বিবিসি কোর্সটা নিলে, এরপর নেওয়ার পর তোমার শান্তি নেই, তুমি বাংলাদেশে পারো তো আবার তোমার নতুন যারা জনস করছে ওদের সাথে গিয়ে দিতে হবে পরীক্ষা দিতে হবে। এবং তাহলে অনেকে তখন প্রশ্ন করে যে একজন প্রশ্ন নিয়ে গেলে নিয়োগ দিচ্ছে, ওরা কি করে? ওরা যেটা করে ওরা ওই 3 বছরের সময়টাকে সেভ করছে, অর্থাৎ তারা বাংলাদেশে এক্সটার্নাল প্রোগ্রাম চালু করছে, ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে কোচিং সেন্টার দিচ্ছে। তো ওরা তোমাকে ব্রিটিশ লটা এখানে শেখাবে, তাহলে তুমি লতে এখানে ভর্তি হইলে তোমার টাকা আছে, সাথে সাথে তুমি দুই একাডেমিতে ভর্তি হইয়া ওদের কোর্সগুলো তুমি 3 ইয়ারের কোর্সগুলো তুমি করতে থাকবে, টাকা দিয়ে করতে থাকবে, ওই টাকা চলে যাচ্ছে কোথায়? ইংল্যান্ডে, তোমার বড় বেসার টাকা ইংল্যান্ডে যাওয়ার পরে তুমি এলএলবি অর্জন করে স্পেশালিটি অর্জন করলে, কিন্তু তোমাকে 9 মাসের কোর্সটা দেশে বসে করার কোনো সুযোগ নেই, তোমাকে ইংল্যান্ডে ঠিকই যাইতে হবে, ওই টাকাটা খরচ করে এই বাংলাদেশের কোর্সটা তোমাকে করতে হবে। তাহলে তোমার যে বন্ধুটা এখানে পাস করে এলএলবি পাস করেই তো সে প্র্যাকটিসে চলে যাবে, এলএলএম তার দরকার জুডিশিয়ারি, তাহলে তোমাকে আবার এই এলএলবিটা করা লাগতেছে, সাথে ডবল কোর্স প্লাস এলএলবিটা করা লাগতেছে, এই বিবিসিটা করা লাগতেছে। এবং তুমি যখন দেশে ফেরত আসবা
তাহলে তোমার আর তার মাঝে কিন্তু কোনো আইনগতভাবে কোনো ডিফারেন্স নাই আদার দ্যান সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক পার্সিভড স্ট্যাটাস সেটা ছাড়া। আরেকটা অপশন হতে পারে যে তুমি ইন্টারমিডিয়েট পাস করে বাংলাদেশে ল না করে ইন্টার পাস করে তুমি ইংল্যান্ডে চলে গেলে ওখানে এলএলবি অনার্স করতে পারবে। দ্যাটস এ গুড চয়েস, গুড অপশন। কারণ তুমি এখানে 4 বছর অনার্স করতে হচ্ছে, 3 বছর এলএলবি প্লাস 9 মাসের মধ্যে শিখে যাবে, বিবিসি হয়ে যাবে। তোমার অনার্স পাস করে থাকি সে ওখানে রেজিস্টার হবে। যেমন বাংলাদেশে ইয়াংয়েস্ট রেজিস্টার এখন ফলোয়ারে ইউটিউবে ফেসবুকে প্রচার হয়। 21 বছর 22 বছর বয়সে হতে পারে সম্ভব, কারণ সে ইন্টার পাস করে চলে গেছে, 3 বছর এলএলবি কোর্সে 9 মাসের কোর্স করে 4 বছর আগে শিখে গেছে, রেজিস্টার হয়ে গেছে। কিন্তু তোমাকে ওরা ইংল্যান্ডে জায়গা দিবে না। ইংল্যান্ডে জায়গা দিতে গেলে তোমাকে সলিসিটর লাগবে, ওটা আলাদা করে আলাদা লাইসেন্সিং এক্সাম। অনেক আছে বাংলাদেশ থেকে কিছু মানুষজন সলিসিটর হয়েছে, হয় না তা না, লং স্ট্রাগল। তো তাহলে বেশিরভাগ কি করে, কারণ ওখানে তো ব্যারিস্টারের আলাদা কোনো দাম নাই। দাম কোথায় আছে, যে তোমার যাকে তুমি ইনফেরিয়র ফিল করতে পারবে সেখানে তোমার দাম আছে। তুমি এখন সুপেরিয়র ব্যারিস্টার হচ্ছো, তুমি গ্রামে ফেরত গেছো, গ্রামে বাকি কেউ ব্যারিস্টার না, কারো ওখানে যাওয়ার টাকা নেই, তুমি তার কাছে সুপিরিয়র। কিন্তু তুমি ব্যারিস্টার হলে ইংল্যান্ডের মতো তো তুমি এই মর্যাদাটা পাবা না, ওরা তো তোমাকে মূল্যায়ন করবে। ফলে ব্যারিস্টার এত টাকা পয়সা খরচ করে কেউ ইংল্যান্ডে গিয়ে আবার ইংল্যান্ডের লয়ার হতে চায় না বা পারে না, কারণ তাকে তো তার ব্যারিস্টারিটা দেখাইতে হবে, দেখাইতে গেলে তাকে দেশে ফেরত আসতে হবে। এখন তুমি যে ইন্টার পাস করে চলে গেলা, ডিগ্রিটা নিয়ে তুমি ব্যাক করলা, ঠিক আছে, কিন্তু তুমি প্র্যাকটিসে আসলে কিছুই করতে পারবে না, সুবিধা করতে পারবে না, বিকজ তুমি তো নামাজ ল করো না, তুমি কনস্টিটিউশন করো না, তুমি ইন্ডিয়ান ল করো না, বাংলাদেশের যে লিগ্যাল সিস্টেম ট্রান্সফার করো কিছুই করো না, তুমি তো ব্রিটিশ ল, বাংলাদেশকে ব্রিটিশ ল দিয়ে চলে। আমাদের ল একটা বড় জায়গা, আমরা ব্রিটিশ থেকে পেয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের তো নিজস্ব লিগ্যাল অ্যাপ্লিকেশনস আছে। তো ফলে যেটা দেখা যাবে, তুমি দেখবা অবদারিত পাবে যারা ব্যারিস্টার বাংলাদেশে প্র্যাকটিস করে, তুমি দেখবা যে এদের খুব কম মানুষ ক্রিমিনাল ল প্র্যাকটিস করে বা কনস্টিটিউশন ল প্র্যাকটিস করে। তুমি ডেফিনেটলি দেখবা এবার উইদাউট এ ফিউ এক্সেপশনস তারা সবাই কোম্পানি ল প্র্যাকটিস করে, কর্পোরেট ল প্র্যাকটিস করে। কারণ কর্পোরেট হচ্ছে টাকার খেলা, তুমি কোম্পানির সাথে সুদের দুটো কোম্পানিগুলো পছন্দ করে, আর কোম্পানি ল সব জায়গায় একই সহজ। কিন্তু ক্রিমিনাল ল প্র্যাকটিস করা, ট্রায়াল লয়ার হওয়া, ভালো অ্যাডভোকেট হওয়া, এটা ব্যারিস্টাররা করতে পারে না বা করে না। খুব কম মানুষই আছে যে একই সাথে অ্যাডভোকেট এবং একই সাথে ভালো অ্যাডভোকেট এবং ব্যারিস্টার। ম্যাক্সিমাম ব্যারিস্টাররা যেটা করে সেটা হচ্ছে তারা কোম্পানি ল প্র্যাকটিস করে, প্লাস হচ্ছে তারা চেম্বার প্র্যাকটিস করে, লিটিগেশনে যায়, ট্রায়াল লয়ার হিসেবে তারা কাজ করে, কারণ ডোমেস্টিক লতে তাদের কোনো এক্সপার্টিস নাই। সুতরাং তুমি এত কষ্ট করে গিয়া শুধুমাত্র একটু সামাজিক ভালো বিয়ে হবে, বউ পাওয়া যাবে, ঠিক আছে, গ্রামে গেলে বেশির সাপ আসছে, বেশির সমান এটার জন্য তোমার তোমার পরিবার বিপদ আপন্ন করে অন্যান্য ভাইদের কম কষ্ট করে রেজিস্টার হওয়ার রেজিস্টার সে হবে মোদি চৌধুরী স্যারের রেজিস্টার নাম দিয়েছে। আওয়ামী লীগের বিএনপির বড় বড় লিডার যারা আছে তারা তার টাকার সমস্যা, অথবা তার অ্যাডভোকেটের ছেলে রেজিস্টার, তার বাবার একটা রেডিমেড চেম্বার আছে, সে এসে রেজিস্টার হবে, কারণ সেখান থেকে এসে বাবার রেজিস্টার যাবে, তোমাদের দোকান থেকে এসে জিরো রেজিস্টার করতে হবে। একটা চেম্বার দিতে গেলে এখন বাংলাদেশে মিনিমাম 20-30 লাখ টাকা লাগে, বই সহ 20 থেকে 30 লাখ টাকা। তো তুমি খরচ করে আসো 50 লাখ টাকা, 1 লাখ টাকা, এরপর দেশে এসে আবার 3 লাখ টাকা এটুকু মানি আছে। যাও, দিস ইজ দ্য ব্যারিস্টার। আমি কোন ব্যারিস্টারকে এই বছর আমার অজস্র বন্ধু বান্ধব ব্যারিস্টার আছে, শত শত ছোট ভাই বড় ভাই, দে আর ব্যারিস্টার্স। কিন্তু আমি মনে করি যে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত যারা ব্যারিস্টার এই কোর্স করার জন্য যারা আসছে না। আমি অনেককে চিনি যারা পরিবারকে চাপের ভিতরে ফেলে বা নিজের জীবনকে বিপন্ন করে এই ব্যারিস্টার ডিগ্রিটা নিয়ে আসছে এবং তারা লাইফে আসলে সাইন করতে বড় তোমার যে বন্ধুটা এলএলবি পাস করে কোর্টে চলে গেছে, প্র্যাকটিস করছে, তুমি যখন এগুলো শেষ করে দেশে আসবা এর মাঝে সে তার লাইফে উইক স্টেজে চলে গেছে, ওখানে গেছে কত 4-5 বছর। অ্যাটর্নি হচ্ছে তোমার আমেরিকাতে অ্যাডভোকেট অ্যাটর্নি, বাংলাদেশে আমরা অ্যাটর্নি জেনারেল
সলিসিটর তো বলেছি ইংল্যান্ডে যারা প্র্যাকটিসিং এটা কিছুই না আমাদের আইনের মধ্যে কিন্তু লিগ্যাল প্র্যাকটিশনার শব্দ ছিল আছে লিগ্যাল প্র্যাকটিশনার মানে হচ্ছে অ্যাডভোকেট আমাদের একটা আইন আছে সেটা আমরা দেখি সো এখানে অ্যাডভোকেট হচ্ছে an agent of the client and officer of the court এবং 1972 সাল থেকে স্বাধীনতার পরে advocates are enrolled and regulated by Bangladesh Bar Council under Bangladesh Legal Practitioners and Bar Council Order of 1970 এই আইনটা যেগুলো আসলে প্রথম আমি পার্সোনালি লিখব আমাদের এই অ্যাডভোকেটদের নিয়ন্ত্রণকারী যে আইন সেটি হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার অফ 1970 তাহলে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে বার কাউন্সিলের কম্পোজিশন পাওয়ার প্লাস আবার রেগুলেশন অফ লিগ্যাল প্র্যাকটিশনার্স এখন কয় প্রকার অ্যাডভোকেটস আছে অনেক প্রকার অ্যাডভোকেটস আছে একটা অ্যাডভোকেট হচ্ছে যারা লোয়ার কোর্টে বা সাবঅর্ডিনেট কোর্টে অবস্থান আদালতে যারা আরেকজন অ্যাডভোকেট আছে যারা হাই কোর্ট ডিভিশনে প্র্যাকটিস করে আরেকজন অ্যাডভোকেট আছে যারা অ্যাপিলেট ডিভিশনে প্র্যাকটিস করে রাইট আরেকজন অ্যাডভোকেট আছে যাদেরকে আমরা বলি সিনিয়র অ্যাডভোকেট অথবা আরেকজন অ্যাডভোকেট আছে অ্যাডভোকেটস ফর দ্য স্টেট রাষ্ট্রীয় আইনজীবী বা রাষ্ট্রীয় আইনজীবী সুতরাং নানা রকম অ্যাডভোকেটস আছে অ্যাডভোকেট সাবঅর্ডিনেট কোর্ট হাই কোর্ট ডিভিশন প্রত্যেকের আলাদা আলাদা যোগ্যতা আলাদা আলাদা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে যেমন advocate on record একটা আছে এটা হচ্ছে practiced in the high court division as an advocate for a period of not less than 5 years অর্থাৎ যারা হাই কোর্ট ডিভিশনে অ্যাডভোকেট হিসেবে 5 বছরের নিচে 5 বছরের চেয়ে বেশি প্র্যাকটিস করছে তাদের কাউকে আদালত অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে স্বীকৃতি দিতে পারে আর সিনিয়র অ্যাডভোকেট আছে সিনিয়র অ্যাডভোকেট মানে হচ্ছে এটা রুল 11 অর্ডার 5 অফ দ্য অ্যাপিলেট ডিভিশন রুলস 1988 আদালত অ্যাপিলেট ডিভিশনের আইনজীবীদের মধ্যে যারা সিনিয়র তাদেরকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে রিকগনাইজ করতে পারে অ্যাডভোকেটস ফর দ্য স্টেট অর্থাৎ যে আমি বলছি অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডিশনাল অ্যাটর্নি জেনারেল রেজিস্ট্রার অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রীয় পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী তাহলে অ্যাডভোকেটস ফর দ্য স্টেট একইভাবে পাবলিক প্রসিকিউটরস পিপি এডিশনাল পিপি এপিপি এরা হচ্ছে অ্যাডভোকেটস ফর দ্য সবাই অ্যাডভোকেটস কিন্তু ক্লাসিফিকেশনস আছে প্রথমে আমরা আসি যে অ্যাডভোকেটস অফ দ্য অ্যাডভোকেটস টু দ্য সাবঅর্ডিনেট কোর্টস আমাদের লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এটা খুব মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে ফাইনাল করতে হবে এর আর্টিকেল 27 এ বলা আছে অধস্তন আদালতে কেউ যদি আইনজীবী হতে চায় লোয়ার কোর্টে বা নিম্ন আদালতে অধস্তন আদালতে তাহলে কি কি তার যোগ্যতা লাগবে একটা হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে কমপক্ষে 21 বছরের বয়স হতে হবে তাকে বাংলাদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ল ডিগ্রি নিতে হবে অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ল ডিগ্রি নেওয়া দেশে প্র্যাকটিস করা সম্ভব ফরেন ডিগ্রি রিকগনাইজ হতে হবে এবং এই রিকগনিশনটা নিবে কি বাংলাদেশ আর কাউন্সিল অথবা একটা ব্যারিস্টার হতে হবে অর্থাৎ ব্যারিস্টার হতে গেলে তাকে ওই ল ডিগ্রি না থাকলেও চলবে কিন্তু ব্যারিস্টার কি করতে পারবে বাংলাদেশ আইনে সাবঅর্ডিনেট কোর্টে প্র্যাকটিস করতে পারবে তাকে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হতে হবে completed minimum 6 months of privilege under a practicing advocate of at least 10 years standing 10 বছর ধরে নিম্ন আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছে এরকম কোন আইনজীবীর অধীনে কমপক্ষে 6 মাস তাকে ইন্টার্নশিপ করতে হবে যেটার নাম হচ্ছে ইউপিএস 6 মাস তাকে কাজ করতে হবে এটা একটা এলএলবি পাস করার পরে একটা চুক্তি হয় সিনিয়র অ্যাডভোকেটের নামটা দিয়ে তার সাথে একটা চুক্তি হয় এবং সেখানে 5টা সিভিল কেস 5টা ক্রিমিনাল কেস সিনিয়র আদালতে তাকে দেখাই তো আমরা তাকে কাজ করতে হবে প্র্যাকটিক্যালি যার 10 বছর অভিজ্ঞতা আছে এরপরে যখন বার কাউন্সিল পরীক্ষার তারিখ ঘোষণা করবে ইন দ্য মিন টাইম যদি আমার দুটো শর্ত ফিল আপ হয় আমার এলএলবি ডিগ্রি রেজাল্ট আছে প্লাস আমার প্রিভিলেজ কমপ্লিট হয়েছে 6 মাসে তাহলে আমি বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো আমাকে রেজিস্ট্রেশন করতে হবে পিটিটি তারপর বার কাউন্সিল পরীক্ষা আমার বার কাউন্সিল আমার পরীক্ষা দেবে এনরোলমেন্ট পরীক্ষা যেটাকে বলা হয় তালিকাভুক্তি এক্সাম তালিকাভুক্তির পরীক্ষা সেই তালিকাভুক্তির পরীক্ষা 3 স্তর প্রথম এমসিকিউ হবে এমসিকিউ পাস যারা করবে তাদের রিটেন হবে রিটেন যারা পাস করবে তাদের কি হবে ভাইবা এটা বলছি যাতে মানে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় পাস করা খুবই ডিফিকাল্ট এবং হচ্ছে যে এখন অনেক দুর্নীতি হয় কাহিনী আছে দুর্নীতি আমার অনেক জায়গা সূত্র আছে এবং আগে বছরে 2বার পরীক্ষা হতো এখন পরীক্ষা হয় বছরে একবার এটাও হয়রানি শিকার হওয়ার ফলে স্টুডেন্ট এলবি পাস করার পর অনেক দেখা যায়
এলএলবি পাস করতে করতে ইউবিলিস শেষ হওয়ার আগেই বার কাউন্সিলের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে বা রেজিস্ট্রেশনের ডেট দিয়ে দিয়েছে। তা তুমি তো রেজিস্ট্রেশন করতে পারছো না, তোমার কি হয়নি ইউবিলিস হয়নি, অথবা রেজিস্ট্রেশনের আগে ঘোষণা করে ফেলছে তোমার এলএলবি রেজাল্ট হয়নি, তাহলে তোমার এক বছরের জন্য ডেট মিস। পরের বছর তুমি পাইলে ওকে ইউবিলিস হইলে এলএলবি হইলো, তুমি পাইলে পাওয়ার পর দেখা গেল তুমি এমসিকিউ পেলে, তাহলে 2 বছর গেল। পরের বার এমসিকিউ পাস করলা, রিটেন পেলে, এরপর বার রিটেনও পাস করলা, লাইভ পেলে। একবার ফেল করা মানে হচ্ছে তোমার ওই ইয়ার। তাহলে এই যে গ্যারাকলে করে তাহলে 4 বছরের এই এনরোলমেন্ট পরীক্ষার উপরে 4 বছরের অনার্স মাস্টার্স হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং এখানে এই দুর্নীতিও হয়, আর কাউন্সিলের একটা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এখানে আমি জানি না এটা দুর্নীতির সহায়ক হিসেবে তারা যেটা করে লিখিত পরীক্ষা যখন হয় সেখানে লিখিত পরীক্ষার আমার প্রমাণ বার্তা সেখানে আলাদা করে একটা কাগজের মধ্যে চিরকুটের মধ্যে লেখা থাকে, ফলে দেখা যায় হাতে লেখা থাকে, দেখা যায় যারা ভালো লিখছে খাতা কি করে ফেলে চিরকুটটা নিয়ে আমার চিরকুটটা নিয়ে ওর উপর লাগাই দিল, ওরটা নিয়ে আমারটা লাগাই দিল, আমি ফেলবো। এখনো এই বিধানগুলো পরিবর্তন হয়নি। সো দ্যাটস আ প্রবলেম। এবার দুর্নীতি হয়, অনেকে বলে যে ইংলিশে লিখলে ফেল করে বাংলায়, কারণ ইংলিশে লিখলে আমার মনে হয় এটা ভালো কথা, তখন চিরকুটটা কি করে ফেলে চেঞ্জ করে ফেলে, নাম কিছু আছে এটা তাকে যখন একটা খাতা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। তাকে হিসেবে আমাদের একটু সিনিয়র আপু এই ফার্স্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ইতিহাসে ওয়ান অফ দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস ক্রিশ্চিয়াবেলা র্যান্ডলফ, ওনার নাম ক্রিশ্চিয়ান, উনি রেকর্ড মার্কস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করছেন আমাদের কয়েক ব্যাচ আগে। ডক্টর কামাল হোসেন যিনি ছিলেন উনি বার কাউন্সিল পরীক্ষায় লিখিত পরীক্ষায় ফেল। তো পরে উনি চ্যালেঞ্জ করছেন, যদি এটা চ্যালেঞ্জ করার তো আসলে নিয়ম নেই, পরে সুপ্রিম কোর্টের রিট করছেন, নানান কিছু দিয়েছে, তারপর খাতায় আবার ইভ্যালুয়েট হয়েছে, এরপর উনি পাস করছেন। সেগুলো নিয়মিত ঘটে। এই যে এমসিকিউ পরীক্ষা রিটেন ভাইবা, এটা শিক্ষানবিশ যারা আইনজীবী, যারা প্রিভিলেজ শিক্ষার মধ্যে থাকে তাদেরকে বলা হয় শিক্ষানবিশ আইনজীবী। এলএলবি পাস করছে, প্রিভিলেজ দিচ্ছে বা প্রিভিলেজের মধ্যে আছে, তারা হচ্ছে শিক্ষানবিশ আইনজীবী। এই শিক্ষানবিশ আইনজীবীদের দুঃখ দুর্দশা বাংলাদেশে শেষ নাই। তুমি অনার্স পাস করে যারা 32 চাকরিতে যারা 30,000 টাকা কামাচ্ছে, তোমাকে তোমার সিনিয়র দিবে 100 টাকা, কমানে সিনিয়র টাকাও দেয়। তুমি এখানে করবিলে গেলা চিনার সাথে গেলা আসলা দুপুরবেলা খানা বিকেল বেলা নাস্তা পথকরা, তোমার খরচ হচ্ছে 600 টাকা, দিচ্ছি 100 টাকা। এটা একটা অপসংস্কৃতি, এটা আমাদের সিনিয়ররা এই জায়গায় অসম্ভব কিপটামি করে। একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ভালো রেজাল্ট দিয়ে পাস করা ছেলে বা মেয়েদের প্র্যাকটিস করতে চায়, অ্যাডভোকেট হতে চায়, তাকে আমাদের সিস্টেমের ভিতরে ফেলাইয়া তাকে আলটিমেটলি প্র্যাকটিস থেকে সরাই দেওয়া। তারা চায় না যদি করতে, এই স্টাইল এনভায়রনমেন্ট সেখানে তারা ক্রিয়েট করে সিন্ডিকেট, আমাদের সিনিয়রদের এই জায়গায় দায় আছে। তো তাদের যুক্তি হচ্ছে আমরা এর উপর এটা এভাবেই শিখতে হবে, এভাবে শিখতে হবে। আমি যারা আন্ডারে ছিলাম, খুরশেদ আলম চৌধুরী, উনি ছিলেন বারের একজন প্রমিনেন্ট অ্যাডভোকেট, ওয়ান টপ 3 ক্রিমিনাল লয়ার্স ইন দুনিয়া, বিশাল চেম্বার, বিশাল কাজ। তো ওনার পার ডে আমার দেখা ইনকাম ছিল কম করে হলো কয়েক লক্ষ টাকা পার ডে। উনি আমাকে দিতে 100 টাকা। চেঞ্জ কে করবে? চেঞ্জ তোমাদের তোমরা সকাল 9টায় যাচ্ছে, রাতে 9টা 10টা বাজে 11টা বাজে, যে কৃষি কাজ করে, যে শ্রমিক, সেও যদি 1000 টাকা পায়, 800 টাকা পায়, যে মাটি কাটে, যে গ্রামের মধ্যে গর্বাতে, সেও তো তার শ্রমিকদের ইনকামে তাকে দিনে 800 টাকা, 500 টাকা, 600 টাকা দেয়, এতে 100 টাকা একটা এলাকার ডিগ্রি ছিলেন। তো ও তো দেখে যখন বন্ধু বান্ধব অনেকে স্ট্রাগলিং ফ্যামিলি থেকে আসে, ফ্যামিলি এক্সপেক্ট করে তোমার মাস্টার্স পর্যন্ত পাচ্ছে, খরচ দিতে
এরপর তোমার পাশে করার পর আমরা চিন্তা করে যে ফ্যামিলি এক্সপেক্ট করে সেটা যদি তুমি ফ্যামিলিকে কন্ট্রিবিউট করবে এরপর যদি 100 টাকা তো কম থেকে টাকা রাখি তো হয় না। তো অনেক সময় যখন পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, চাপ তৈরি হয়, মেয়ে হলে বিয়ে সাথে দিয়ে ফেলতে চায়, তাহলে ওকে দিয়ে ওখানে শেষ। ছেলেদের তো আমি শেষ, তখন আলটিমেটলি কি হয়? যখন চিকেন গ্রাজুয়েট তোমার জন্য বিভিন্ন চাকরির অপশন ওখানে দিবে। তোমার জন্য জুডিশিয়ারি আছে, তোমার জন্য ল কর্পোরেট হাউসগুলো আছে, বিভিন্ন জায়গায় ল অফিসার আছে, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা আছে, যেখানে তুমি কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে তুমি চাকরি পাবা। চাকরি পাইলে 40,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা স্যালারি, কে 100 টাকা জীবনে থাকতে চায়? আলটিমেটলি আমাদের ভালো যারা মেধাবী মুখ ক্লাস সেকেন্ড এরা আসলে প্রোফাইলে না যায়। যখন প্রোফাইলে থাকে না চালাচ্ছে না 2 ইয়ার্স প্রাইভেট ইউনিভার্সিটি যত দান্দাবাজ এগুলো আছে এগুলো ওখানে গিয়ে জমতেছে, ভালো স্টুডেন্টরা ওখানে জায়গা পাচ্ছে না, পোস্টাল করা হচ্ছে। আমি তো এটার বিরুদ্ধে সংগ্রাম করতেছি আজকে অনেক দিন ধরে। এই বার কাউন্সিল পরীক্ষা বাংলাদেশ থেকে বাতিল করে দিতে হবে। কোনো বার কাউন্সিল থাকে নিষেধ করে ডাক্তার অ্যাডভোকেট হচ্ছে একটা টেকনিক্যাল পোস্ট, exactly as like doctor, engineer, pharmacist, veterinary, a doctor, a pharmacist, a biochemist, you know, professional expert and specialist in technical post হচ্ছে advocates. তাহলে ডাক্তাররা এমবিবিএস পাস করার পর ওদের কি কোনো অ্যাগ্রিমেন্ট করতে দেওয়া লাগে? জাস্ট বিএমডিসি থেকে গিয়ে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল থেকে একটা ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করবে, তার রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে পরে দিন রেজিস্ট্রেশন প্র্যাকটিশনার যে বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি করছে তাদের ডাক্তার সে বিএমডিসি থেকে একটা ফর্ম পূরণ করে সে ডাক্তার হয়েছে, তাদের ডাক্তার হয়েছে। যে ফার্মাসিস্ট ফার্মেসি কাউন্সিলে একটা ফর্ম পূরণ করে সে ফার্মাসিস্ট। যে ভেটেরিনারি গরু ডাক্তার ভেটেরিনারি ডাক্তার সে ভেটেরিনারি কাউন্সিলে গিয়ে ফর্ম পূরণ করে সে ভেটেরিনারি ডাক্তার হয়েছে। বাংলাদেশের আর কোনো পেশা ইঞ্জিনিয়ার যে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কাউন্সিলে গিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে সে একটা ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করে আসছে। তাই না? তাহলে লয়ার একজন অ্যাডভোকেটকে কেন এত সিলিব্রিটি দিয়া তাকে যাইতে হবে? আমার এটা নিয়ে দীর্ঘ লেখা আছে, এটা অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। অ্যাডভোকেট আমার বিরুদ্ধে কারণ কি? যখন আমি ওদেরকে বলছি তোমরা সাগরটা পারে দিচ্ছ তো সাগরে একবারে যারা আছে ওদেরকে মানুষ মনে হয় ওই পারে চলে গেছি, কষ্ট তো আমি বলে দিচ্ছি এখানে এদের কষ্ট দিই। তাহলে তোমার তুমি যদি ভাবনা থাকে তো লাইফে স্যাক্রিফাইস করতে হবে। আমি যদি এই এক্সাম্পল সবসময় বলি যে তোমার শাশুড়ি তোমাকে নির্যাতন করছে, তুমি যদি মনে করো তুমি তোমার পুত্রকে নির্যাতন করবে যখন শাশুড়ি হবা, তাহলে এই দুষ্ট চক্রটা চলতে কাউকে না কাউকে যে স্যাক্রিফাইসটা করতে হবে যে আমি নির্যাতিত হলেও আমি আমার পুত্রবধূর প্রতি ভালো আচরণ করবো। তাহলে আমি যদি ওর সাথে ভালো আচরণ করি ও তার পুত্রবধূর সাথে ভালো আচরণ করবে। আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়ায় নাই, বাকিবাজি করছে, ডিসক্রিমিনেশন করছে, অন্যায় করছে। তো আমি যদি এখন আমার স্টুডেন্টদের সাথে এটা করি তাহলে এখান থেকে যারা টিচার তৈরি হবে তাদের মধ্যে চেষ্টা আসবে। আপনারা কাউকে তো দায়িত্ব নিতে হবে। আমাদের অ্যাডভোকেটদের বিশাল অংশ এটা সাপোর্ট করে এবং আমি যখন এটা লিখি এটা প্রতি বছরে লিখি এটা নিয়ে দুর্নীতির একটা প্রতিষ্ঠান আমাদের সোনালী মেধাবী আইনের গ্রাজুয়েটরা এই বিমুখ হয়ে গেছে। কারণ আমি নিজেও কিন্তু একজন অ্যাডভোকেট হতে চাইছি, আমি টিচার হতে চাই, আমি কোনো সময় জাজ হতে চাই, আমি অ্যাডভোকেট হতে চাই। দ্যাট ওয়াজ মাই ড্রিম। আমি যখন অনার্স পাস করছি আমি অনার্স পাস করেছিলাম চলে আসছি। তারপর আমি ছিলাম কোর্টে শিক্ষানবিশ হিসেবে কাজ করছি 1 বছর। তারপর ছিলাম কোর্টে। এটা আমার লাইফের একটা স্ট্রাগল, আমি এটা ফিল করি। কারণ আমি মাত্র 4 দিনের জন্য ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট না হওয়ার কারণে প্রথমবার কাউন্সিল পরীক্ষা রেজিস্ট্রেশনে মিস করছি। আমরা কোর্টে কলেজ ইউনিভার্সিটি যারা আমাদের সমস্যা হয়েছিল তারা অ্যাডভোকেট হয়ে গেছে, আমরা হইতে পারি। পরের বছর এমএ পাস করার পরে মাস্টার্স পাস করার পরে এরপর আমি 1 বছর শিক্ষানবিশ করলাম। এরপর আমার এলএলবি হইলো, পিভিলেজ হইলো, আমি চিটাগংয়ে 1 বছর প্র্যাকটিস করলাম। 1 বছর প্র্যাকটিস করার পরে ইন দ্য মিনটাইম আমার পরিবার সরকার এক্সপেক্ট করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছি, তাহলে আমি একটা ভালো চাকরি করব, জুডিশিয়ারি করব। আমরা অ্যাডামেন্ট চাকরি জুডিশিয়ারি দিব আর কোথাও যাব না, প্র্যাকটিস করব। তাহলে মা বাবার একটা প্রত্যাশা তো আছে। এখন আমি লয়ার হতে চাচ্ছি, অ্যাডভোকেট হতে যাচ্ছি, তার বুদ্ধি পারতেছি না। প্রথমবার 1 বছর মিস হয়ে গেছে। পরে অবস্থা এমন দাঁড়াইলো যে আমি ঢাকা শহরে আমি থাকবো কিভাবে, খাবো কি? আমি বাড়িধারা একটা বনানীর বাড়িধারা একটা লয়ার কর্পোরেট চেম্বারে অ্যাডভার্টাইজমেন্ট দেখে অ্যাপ্লাই করতেছি। আমাকে ডাকছে, গেলাম।
যাওয়ার পরে বলতেছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সার্ভিস দিতে হবে। আমার যেহেতু অ্যাডভোকেট শিট নাই, আমাকে কোর্টে যেতে দিবে না, ওখানে বসে কম্পিউটারের মধ্যে এগুলো লিটিগেশন করা যাবে না, ড্রাফটিং করতে হবে। ভালো টাকা বসে কি দিবেন 5,000 টাকা। ঢাকা শহরে আমি থাকি মিরপুরে, আমার ঘর ভাড়া আছে 10,000 টাকা। আমি কিভাবে এখানে সার্ভাইভ করব? তখন আমি চিটং ব্যাক করলাম, যেহেতু চিটং আমার বাসা আছে, এখানে পরিবারের সাথে থাকা শুরু করলাম, চিটং পড়ে যাওয়া শুরু করলাম। এখন শুরু হলো বাসার পেন, কিছু হচ্ছে না, বন্ধু-বান্ধব সব খাওয়া দাওয়া, এটা একটা মেন্টাল বিষয়। এটা একটা 28 বছর নতুন চাকরি জয়েন করছি, টাকা মারতেছে, তো মত ইনকাম নেই। এই যে ইনফ্লুয়েন্স কন্ট্রাক্টস, এই যে স্ট্রাগল পড়ে যাচ্ছে 100 টাকা দিচ্ছে। তারপরে আমি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিলাম, প্রিলি পাস করলাম। ইন দ্য মিন টাইম এখন আমাকে চলতে হবে। আমি তো মানে হাতে কাপড়ে যেটা আটকে দেওয়া ব্যবস্থা তৈরি করতে এই বলে মা বাবাকে টাকা দিতে পারবো না, আমার টাকা দিতে পারবো না। তখন যেটা বললাম যে বিডিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে জয়েন করলাম, সিটিতে ক্যাম্পাস ছিল, 25,000 টাকা বেতন দিত, ঠিক আছে। আমি চিন্তা করলাম যে অ্যাডভোকেট না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে, অ্যাডভোকেট হলে এটা ছেড়ে দেব, তো গেলাম। তারপর আমার বার কাউন্সিল পরীক্ষা, লিখিত পরীক্ষায় পাস করলাম, ভাইভাতে গেলাম। ভাইভাতে যাওয়ার পরে বিচারপতি ওয়াহাব মিয়া, যিনি সাময়িক সময়ের জন্য প্রধান বিচারপতি ছিলেন, জাস্টিস ওয়াহাব মিয়া গিয়েছে, তার বিচারপতি এসকাইপি কেলেঙ্কারি নিজামুল হক, উনি আমার বলেছিলেন। তা আমাকে কেউ এই কথাটা বলে নাই যে বোর্ডের মধ্যে ভিক্ষা করতে হয়। আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি করেন? আমি বললাম আমি ইউনিভার্সিটিতে টিচিং করি। ইউনিভার্সিটি টিচিং করেন, আপনি এখানে কেন? আমি প্র্যাকটিস করতে চাই। তো আমাকে ওনারা কোয়েশ্চেন করলে পুরো প্র্যাকটিক্যালি এই জায়গা থেকে, মানে বোর্ড প্র্যাকটিস। আমি তো কোর্টে যাওয়ার সুযোগ পাচ্ছি না, গত 1 বছর ধরে তো আমার এই বোর্ডের আমার কোনো নলেজ নেই। তো আমাকে ওনারা বললেন যে আপনি তো এই এলএলবি ডিগ্রি দিয়ে এটা নিয়ে অ্যাডভোকেটশিপটা করে যাবেন, আপনি তো অলরেডি একটা প্রফেশনে আছেন, এবং আমি তৈরি করে। এবং ওই সময় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে যে ছেলেটা ফেল করলো এটা হচ্ছে না, কারণ আমি সত্য বলছি, আমি এই টিচিং অ্যাসিস্ট্যান্ট। আমাকে ফেরত আসার পর সবাই বললেন বোকা, মতো যে ছিল যে তুমি মিথ্যা বলা, তুমি বলে প্র্যাকটিসে করতে আসো। আমি বললাম আমি তো প্র্যাকটিস করি না, গত 13 বছর ধরে আমি টিচিং এর করতে আছি। এরপরের বছর আবার পরীক্ষা দিলাম, তো লিখিত পরীক্ষায় পাস করলে পরের বছর ভাইভা দিলাম। তো ভাইভা দিলাম, আমার ভাইভা নিল হচ্ছে সমস্ত ফেল টুস্ট মিলে একদিনের ভাইভা দেয়। ওখানে 2 ইয়ার্স পাসপোর্ট প্রাইভেট ইউনিভার্সিটি জোড়া জোড়া যা আছে তার সাথে ফেল আগে এরা সব জমা দিয়েছে। আমাকে ওদের সাথে আমি গেলাম, আমার ডাক পড়লো। তো তখন আমার সার্টিফিকেট দেখে বলতেছে আপনি কেন এখানে, তুমি কেন এখানে? আমার স্যার ফেল করছি। কেন ফেল করছেন? এই কারণে প্রশ্ন লিখে নিয়ে আসছে, কঠিন প্রশ্ন আমাদের ধরবে আর ডাইরেক্ট মাথা উঠে গেছে। আমি তো জানি তাহলে আমি কিছু পারবো। আমি বললাম যে স্যার আমার কিছু কথা আছে, বলেন কি কথা? আর আপনি যে ডাইরেক্ট দিচ্ছেন ওর মধ্যে প্রশ্ন করলে আমি তোমার স্যার কেন? আমি তো প্র্যাকটিসে নাই। আমি বললাম যে স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে করছি, প্র্যাকটিস করে আমি পাস করছি আজ থেকে 3 বছর আগে, 3.5 বছর হয়ে গেছে এলএলবি পাস করছি। আমার বন্ধু বান্ধব যারা আইনজীবী হতে চায় না, তারা বিভিন্ন প্রফেশনে চলে গেছে, কিন্তু তারা আইনজীবী মিথ্যা কথা বলে আইনজীবী সার্টিফিকেট তাদের ঘরের মধ্যে শোভা পাইছে। আর আমি প্র্যাকটিস করতে চাচ্ছি, আমার হচ্ছে তো কতবার ফেল করছি, এর আগের বার পরীক্ষা দিতে পারিনি, এই কেরালা করে আমার 3 বছর লাইফ থেকে চলে গেছে। আমি বাসায় যেতে পারি না, মা বাবা কথা বলা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। তাই বললাম যে স্যার আমাকে আমাদের প্রশ্ন করলে আমি পারবো না, আর এই যদি আমি ফেল করি আমাকে এখন বলুন, তাহলে আমি এটা আমার লাস্ট, আমি আর অ্যাডভোকেট হতে চাই না, আমার স্বপ্ন এখানে জলাঞ্জলি, আমি স্যার টিচিং এ আছি, টিচিং এ থাকি। তো ওনারা বললেন যে আপনি কি আসলে প্র্যাকটিস করতে চান? না প্র্যাকটিস করতে চান, আসলে প্র্যাকটিস করতে। তো আমাকে বললো যে এই আমি ওনার সাথে খোলামেলা আলাপ করলাম, আমি চিন্তা করলাম
লজ্জা দিয়েছে উপরে আল্লাহ মাঝখানে রাত্রি তো পরে আমি বললাম যে স্যার আমার সময় নষ্ট করে লাভ নেই, আমি যদি এটা আসলে ফেল করি আপনার প্রশ্নের আনসার দিতে পারবো না, তাহলে আমি আমার জায়গায় চলে যেতে পারবো। আমি স্যার এইটা পিছনে আমি আমার জীবনে 3 বছর কাজ করে গেছি, এটা আমি মনে করি ইন্টারভিউ হতে চাইছি, এটা হতে পারতেছে না। যারা হতে চায় না ওরা সার্টিফিকেট করে নিয়ে দুই পানি গেছে। তখন দেখলাম তুমি ইমপ্রেস করছে, আমাকে বললো যে ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো আস। আমি অ্যাডভোকেট হয়ে গেলাম। তারপর চিরাং আসলাম। চিরাং আসার পরে এই ইন দ্য মিন টাইম এই 3 বছর 3 বছর তখন আমার টিচিং এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তো আমি তখন ঢাকায় গ্রিন ইউনিভার্সিটিতে জয়েন করছি। সেই মিরপুরে আমি তখন একটি কর্পোরেট চেম্বার যেটা 5,000 টাকা দিয়ে জয়েন করছি, সেই 5,000 টাকা দিয়ে জয়েন করার পরে সেই জাম ফেলে অনেক পারি ওখানে করি, দিনের বেলা ক্লাস নেই, ক্লাস শেষ করে আবার ওখানে চলে যাই, হ্যাঁ আবার রাত্রিবেলা ফিরি, নিজের রান্না নিজেকে করতে মানে ইটস সিরিয়াস স্ট্রাগল। 5,000 টাকা দিয়ে আমি টিকতে পারতেছি না, আমার ওদিকে আমার ক্লাস নেওয়া লাগতেছে, খাতা কাটা কিছু অফিস আবার ফিরে করা লাগতেছে। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আবার ওদিকে রাতে 11টা 12টা পর্যন্ত আমার ব্যস্ত। আমি একশো পেয়েছি, আমি মনে করলাম যে এটা সম্ভব, আমি টিকতে পারি না। এখন আমি যদি বড় লোকের ছেলে হইতাম বা আমার যদি পরিবারের অর্ডার টাকা থাকতো, আমি হয়তো বাবার টাকা নিয়ে আমার বাবা, আমি চাইলেও তাও বাবা টাকা দিত ডেফিনেটলি, কিন্তু আমার কাছে এটা আত্মসম্মানজনক মনে হয় না যে পাস করার 3 বছর পরে বাসা থেকে টাকা নিয়ে এসে আমি বাজার করে ভাত খাবো, আমার কাছে এটা সম্মানজনক মনে হয়। ফলে আমি টিচিং এ পার্মানেন্ট হয়ে গেলাম, এন্ড দ্যাটস হোয়াই আই হিয়ার। কিন্তু আমি এই লয়াল প্রফেশন অ্যাডভোকেসিকে আমি এখন স্ট্রংলি মিস করি। আমি মনে করি যে আইন শিক্ষা এবং আইনজীবী দুটোর মধ্যে প্রতিযোগিতা বা এক্সক্লুসিভ রিলেশন হওয়া বিশেষ সব জায়গায় আমরা দেখি যারা ইউনিভার্সিটি টিচার, ল টিচার, তারা কোর্টে প্র্যাকটিস করে, আবার কোর্টের প্র্যাকটিশনার যারা আছে তাদেরকে টিচার হিসেবে রাখা হয় খণ্ডকালীন অথবা পূর্ণকালীন। আমি হংকং ইউনিভার্সিটিতে আমাদের যারা টিচার ছিল 90% টিচার ছিল প্র্যাকটিশনার, তারা কোর্টে প্র্যাকটিস করে। ফুল টাইম টিচার, পার্ট টাইম প্র্যাকটিশনার অথবা ফুল টাইম প্র্যাকটিশনার, পার্ট টাইম টিচার। এটা আমাদের এই সিস্টেম, লিগ্যাল এডুকেশন সিস্টেমের মধ্যে এটা নাই আনফরচুনেটলি। এটা নিয়ে আমার লেখা আছে ক্যাজুয়াল আইন বনাম কেতাবি আইন, এটা তুমি গুগলে সার্চ করে বাবা আমি এটা দিয়ে দিব। আজকে আমাকে মিটিং আছে, সেক্রেটারি মিটিং, আমি অবজারভেশনে যাচ্ছি না, আর তো কোভিড নিয়ে বলছে সবাই সাউন্ড করে আছে।